আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয় শক্তি পর্ব ৫। লিখেছেন সুরাইয়া রাফা। নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাচের জানালার ফাঁক গলিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাজ খায় চিৎকার, সবকিছুই অনুপস্থিত আজ। ফোনের সকাল ৯টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। ওর চোখ মেলে শটান হয়ে শুয়ে শুভ্র সিলিংয়ের পানে চেয়ে আছে। আজ আর অ্যালার্ম ওর ঘুম ভাঙাতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিকে আছে, সেই হিসেবে বাংলাদেশে এখন সন্ধ্যা রাত। রাত দিনের এই তারতম্যর কারণে সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে ওরু। তার উপর রাতের ওই ঘটনা। কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গুহায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে। কি সাংঘাতিক! ভাবলে এখনো পিলে চমকে ওঠে উরুর। সকাল ৯টা বেজে ৩৫। অনু একটু আগেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজ আছে, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচুরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্ব জ্ঞানের দিক দিয়ে সব সময় সচেতন সে। আসলে বাস্তবতা যার দরজায় বেশি হানা দেয় সেই তত বেশি ম্যাচিওর হয়। এখানে বয়সের কোনো হাত নেই। ওরু তখনও শুয়েই ছিল, উদাসীন হয়ে কি জানি কি ভাবছিল। তখনই নিচ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিচ থেকেই হাঁক পেড়ে পেড়ে ডেকে চলেছে তখন থেকে। জেকে, জেকে, আমি জানি তুই রুমে আছিস, নিচে নাম এক্ষুনি, নইলে কিন্তু আমিই উপরে চলে আসবো। ইম্পর্ট্যান্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও ডাকতে যাবে, তখনই উপর থেকে ভেসে আসা মেয়েলি রিনরিনে কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল সে। এই বাসায় মেয়ে কোত্থেকে এলো? ভুল অ্যাড্রেসে আসেনি তো? অরু রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলায় আত্মবিশ্বাস জমিয়ে বলল, এখানে জেকে বলে কেউ থাকে না, ভুল বাসায় নক করেছেন। আ অরুর কথা মাঝপথেই আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কীর্তিকও বেরিয়ে এসেছে। লম্বায় অরুর চেয়ে দ্বিগুণ কীর্তিক। ওর মুখভঙ্গিমা দেখতে হলে অরুকে মাথা উঁচিয়ে চাইতে হয়। এই মুহূর্তে অরু সেভাবেই তাকিয়ে আছে কীর্তিকের মুখের দিকে। অনুভূতিহীন টকটকে ফর্সা মুখ, ফর্সা মুখশ্রী জুড়ে দুদিন ক্লিন শেভ না করা দাড়িগুলো মাথাচাড়া দিয়ে আছে। দাঁতে দাঁত চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পেছনের দিক থেকে ঘাড়, সেই সাথে এঁটে আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনে ৩১ বছরের কীর্তিককে উরু চোখে গ্রিক গডের মতোই সুদর্শন ঠেকল। গো ব্যাক টু ইয়োর রুম। পাশ থেকেই আসা একটা গমগমে আওয়াজে অরুর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টো আবার প্রশ্ন করল, ব্যাপারটা এমন যে আমাকে বলেছেন? কারণ কীর্তিকের দৃষ্টি এখনো একইভাবে সামনের দিকেই স্থির। গো ব্যাক টু ইয়োর রুম। শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝেই আটকে আছে কঠোর আদেশ। কীর্তিকের এক্সপ্রেশন, বচনভঙ্গিমা কিছুই মাথায় ঢুকল না ওরুর। ও উল্টে বাচালের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই বার্তা নেই অন্যের বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চেঁচাচ্ছে, ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছি তোকে। এবার কাট কাট স্পষ্ট বাংলায় অরুর মুখের দিকে তাকিয়ে কথাটা বলল কীর্তি। অরু ভয়ার্ত ঢোক গিলল। এক মুহূর্তের জন্য মনে হলো ও ৮ বছর আগের কীর্তিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরেই ওর ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল ওর। মনে মনে ভাবল, উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য! আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো? হুম। মনে মনেই নিজেকে মিস সাহসী অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারল ওরু। কি হলো, কথা কানে যায়নি? যাব না। এ যেন অরুর স্বঘোষিত স্নায়ুযুদ্ধ। কীর্তিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করল। তারপর রুষ্ট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় অরু। অরু কীর্তিকের ঘুম ঘুম হাস্কি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আরও একবার বক্ষপিঞ্জরে কিছু একটা শক্ত টান অনুভব করল অরু। কেন যেন মনে হলো অরু নামটাও অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সব থেকে আনকমন নাম এটা। কিন্তু সেসবে মাথা ঘামিয়ে দমল না অরুর। আত্ম অহংকারী মন বরং নতুন উদ্যমে কীর্তিকের কথার কাট কাট জবাব দেওয়ায় প্রস্তুতি নিল সে। যাকে বলে
এক বলেই ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলার তৃতীয় ব্যক্তির। "কি রে, দেখছিস তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস? আমাকে কি তোর মানুষ মনে হয় না?" লোকটা এগিয়ে আসতেই কীর্তিকরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। লম্বা চওড়া গ্রিক গড শেপ ওলা বডির অধিকারী কীর্তিকের পেছন থেকে রোগা উরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতঃপর কীর্তিক বলে, "কি চাই?" "চাই মানে? আমেরিকান সুপার মডেল শাহর আহমেদ কি তোর ভিখারি মনে হয়?" "না, তবে ছ্যাঁচড়া মনে হচ্ছে।" "কি? তোরা সবকটা মিলে আবারও আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না?" শাহের মুখে বিরক্তি ফুটিয়ে বলল। "এছাড়া উপায় কি? নক করলে তো জীবনেও দরজা খুলিস না, ফোন ধরিস না, এসএমএস সিন করিস না, হুটহাট উধাও হয়ে যাস। কোন দিন দেখবো একা একা এই ভুতুড়ে বাড়িতে মরে পড়ে আছিস। আমার সন্দেহ হচ্ছে যে কে তুই আসলেই মানুষ তো, নাকি ভ্যাম্পায়ার টাইপ কিছু। সত্যি করে বল। তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে।" শায়র বিরক্তিতে চোখ মুখ খিচে একনাগাড়ে অভিযোগের লিস্ট উগরে দিচ্ছে। এদিকে কীর্তিকের পেছনে এখনো ঠায় দাঁড়িয়ে আছে অরু। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কীর্তিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে আছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগ হচ্ছে না, কারণ শায়রের মুখ ননস্টপ চলছে, একটা না, একনাগাড়ে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তবেই ক্ষান্ত হলো শায়র। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটই হবে। কীর্তিক তো চুপচাপ ঘড়ির দিকেই তাকিয়েছিল। পেছন থেকে অরু নিজের হাত ছাড়ানোর কসরত করে যাচ্ছে, কিন্তু কীর্তিকের শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপীলিকার সমতুল্য। ওর পেছনে একটা ছায়া নড়াচড়া করছে দেখতে পেয়েই শায়র উদ্বিগ্ন হয়ে বলল, "তোর পেছনে ওটা কি জেকে? তোর ছায়া এত ছোট হয়ে গেল কি করে? আর এমন নড়ছেই বা কেন? তোকে সত্যি সত্যিই ভূতে ধরল নাকি? দাঁড়া, সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি।" শায়র একটা মানুষ, ক বললে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যিই তিল থেকে তাল বানিয়ে কীর্তিককে প্রিটেস্ট বাই ঘোস্ট বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে অরুর হাতটা ছেড়ে দিল কীর্তি। সায়র সচকিত নজরে ওর পেছনে চাইল। দেখল স্কার্ট আর টি-শার্ট পরা গোলগাল গড়নের পিচ্চি একটা মেয়ে। বিশাল লম্বা লম্বা সিল্ক চুলগুলো দুপাশে ঝুঁটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশবতী নাকি এলোকেশী? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফর্সা আদুরে মুখটা রাগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তির ভাঁজ। লাল লাল গাল দুটো দেখেই মনে হচ্ছে একটু টেনে দেই। সেই আশাতেই হাত বাড়িয়েছিল সায়র, পিচ্চিটার গাল টেনে দেবে বলে। কিন্তু সে আশাতে এক বালতি জল ঢেলে উরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভেতরে পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরের দরজা লাগিয়ে দিল কীর্তি। সায়র উদ্বিগ্ন প্রকাশ করে বলল, "এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে, দেখেই মনে হচ্ছে তুলোর মতো শরীর।" কীর্তিক দাঁত চেপে ঘাড়ের রগ ফুলিয়ে বলে, "লাগুক, লাগার জন্যই মেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্চি মানুষ তাই বলেছি। বাই দ্য ওয়ে, কে ও?" "নো ওয়ান।" এই বলে সিঁড়ি ডিঙিয়ে ধাপ ধাপ করে নিচে নেমে যায় কীর্তিক। স্যার কীর্তিকের পেছন পেছন নামতে নামতে বলে, "বাই এনি চান্স তুই কি এই পিচ্চি মেয়েটার সাথে কিছু কথা শেষ করতে পারল না সায়র?" তার আগেই ওর মুখ বরাবর একটা কুশন ছুঁড়ে মারল কীর্তিক। "মুখে লাগাম টান, তুই জানিস আই ফাকিং হেট উইমেন্স। তাহলে মেয়েটা কে? দেখে তো মনে হচ্ছে বাঙালি।" কীর্তিক আরামসে ডিভানে বসে পড়ল, তারপর টি টেবিলে দুপা তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে মনিটরে ভিডিও গেম শুরু করতে করতে বলল, "বললাম তো নো ওয়ান, ট্রিট হার লাইক এ সার্ভেন্ট।" স্যার বুঝলো কীর্তিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জায়ান্ট কীর্তিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছালো অরুর। ঢোক গেলার মতো করে প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল অরু। মায়ের জন্য আপা কত কিছু করছে, আর ও এটুকু সহ্য করতে পারবে না, তা কি করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। অসমান দেওয়ালে লেগে কনুইয়ের কাছটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি-শার্টের হাতাটাও চ্যাটচ্যাটে হয়ে গিয়েছে। কীর্তিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর ওয়ান টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল। অরু বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এভাবেই নিজের ক্ষত নিজেকেই সারতে হবে ওকে। যা হয়ে যাক, আপাকে কিচ্ছুটি বলা যাবে না। সায়র কাউচে শুয়ে ফোন টিপছে, আর কীর্তিক মনিটরে বাইক রাইড খেলছে।
হঠাৎ করে কি মনে করে শোয়া থেকে উঠে বসে সায়র। চিন্তাগ্রস্তদের মতো কপালে ভাঁজ রেখে বলে, এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কৃত্তিকের দৃষ্টি মনিটরে আটকে আছে এখনো। ও চুইংগাম চিবোতে চিবোতে বলল, আই নো। এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আছিস কি করতে? সায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এবার আরও বেশি সতর্ক থাকতে। এবার শুধুমাত্র এলিসা নয়, আমরা চারজনেই টার্গেট। কৃতিক খেলাটা পজ করে দোতলায় অরুর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল, তারপর বিড়বিড় করে বলল, ইফ হি ডিয়ার টু টাচ, আই সোয়ার আই উইল কিল হিম। সায়র তাজ্জব বনে গিয়ে প্রশ্ন ছুড়ল, কি বলছিস বিড়বিড়িয়ে, কাকে মারবি তুই? কৃতিক ওর ভয়ানক শীতল চাহনি নিক্ষেপ করল সায়রের দিকে। বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সে চাহনি। ওর চোখ জোড়ায় যেন একটা জীবন্ত থ্রেড। ঠোঁটের কোণে ক্রূর হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কৃত্তিক, এলিসার বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনো ফেরেনি অনু। অবশ্য ফেরার কথাও না, বলেই গিয়েছে ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখেই ওর আপার এত ব্যস্ততা ধরতে পারল না অরু। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে। যেমন ভাবনা তেমন কাজ। অরু দরজাটা সাবধানে একটু ঢিলে করে উকি দিল বাইরে। তৎক্ষণাৎ নিচে থেকে সকালের পুরুষালী কণ্ঠটা আবারও ভেসে এলো কানে, এই যে এলো কেশি, খেতে এসো। অরু দুপা সামনে বাড়িয়ে করিডোর দিয়ে নিচে চাইল, দেখল অ্যাপ্রন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কৃত্তিক। ওর ভাবভঙ্গি এমন যেন ওর আশেপাশে কোনো মানুষই নেই, সব গরু ছাগল। অরু এবার নিচে নেমে এলো। সায়ন নিজের সাবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। অরু প্লেটের দিকে উকি দিতেই ওর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো। দুপুরের খাবারে এসব ঘাস পাতা কে খায়? সাথে এক টুকরো মাংস ভাজা, স্টেক হবে হয়তো, আর একটুখানি ম্যাশ পটেটো, ব্যাস এইটুকুই লাঞ্চ? গোল গোল অসহায় চোখ করে ওদের দুজনের দিকে তাকালো অরু। সায়র একবার অরুর দিকে আরেকবার কৃত্তিকের দিকে তাকাচ্ছে। কৃত্তিক খেতে খেতে বলল, দেখতে তো এইটুকুনি, এত খাবার রাখিস কোথায়? খুব রাগ হলো অরুর। আমেরিকা এসেছে বলে এসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? ছ্যা। মনে মনে আমেরিকান গ্রিন কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার জানালো অরু। দেশে থাকে না বলে দেশের ঐতিহ্যটা ম্যাশ পটেটোর সাথে ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তারপর আলগোছে নিজের লম্বা চুলগুলো হাত খোঁপা করে ওড়নাটা কোমরে পেঁচিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ক্যাবিনেট আর ফ্রিজ হাতড়ে হাতড়ে কাছে চাল ডাল যা পেল সবকিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই খিচুড়ি মোমো গন্ধে সুবাসিত হয়ে উঠল চারিদিক। সায়ন নিজের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকিঝুঁকি দিচ্ছে। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়। ও আমার বোন হতেই পারে না? মানে? সায়রের মুখে কৌতূহল স্পষ্ট। ও আমার বাপের দ্বিতীয় বউয়ের আগের পক্ষ। কৃত্তিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনেও একটুও টলল না অরু, বরং মৃদু হেসে সায়রের উদ্দেশ্যে বলল, জি উনি ঠিকই বলেছেন, আমি ওনার আপন কিংবা সৎ কোনোটাই বোনই নই। আমার নাম অরোরা শেখ। কৃত্তিকের কথায় সায়রও খুব একটা গায়ে মাখল না। ও অরুর কথার জবাবে একরাশ উচ্ছ্বাস নিয়ে জানায়, আমি সায়র আহমেদ, কিন্তু বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোম টাউন দার্জিলিংয়ে। দার্জিলিং নামটা শুনতেই আগ্রহের প্রবলতা বানভাসী হলো অরু। দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের লিস্টে সবার আগে। জীবনে একবার হলেও জায়গাগুলোতে যেতে চায় অরু। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা সবকিছু নিজের হাতে ছুঁয়ে দেখতে চায়। নিজের মন গহীনে লুকানো ইচ্ছার খানিকটা পর্দা খুলে যাওয়ার দরুন অরু বলল, জানেন দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন। তাই? কোথায় ঘুরতে চাও দার্জিলিংয়ে? আর কার সাথে যাবে? আ অরুর মুখ থেকে কথার বহর বের হতে না হতেই সশব্দে হাতের কাঁটা চামচটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল কৃতিক। কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই হেট বাঙালি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আই ওয়ার্নড ইউ।
অরু সংকুচিত হয়ে দুপা পিছিয়ে গেল। চোখের সামনে কি ঘটছে, কেন ঘটছে বুঝে উঠতে একটু টাইম লাগলো। কীর্তিক বারবার ওকে অপমান করছে, ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে অরুও তো চুপ মেরে যাবার মেয়ে নয়। কীর্তিকের সূক্ষ্ম অপমানের জবাবে অরু পাল্টা তীর ছুড়ল। বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার উপর নামকরা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস এতটুকু বলারই ফুসরত পেল অরু। এরপরই টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরে কীর্তি। হোয়াটস রং জেকে, কি করছিস সেটা? কীর্তিকের কাণ্ডে সায়র হকচকিয়ে উঠে কিছু বলতে যাবে, তার আগেই ওকে হাতের ইশারায় থামিয়ে দিল কীর্তিক। দাঁত দিয়ে দাঁত পিষে ফেলে বলল, আমাদের মধ্যে কথা বলতে আসিস না সায়র। ও যেভাবে আমাদের কথাটা উচ্চারণ করলো, মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে, আর ওই তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। সায়র একদিনেই বুঝে গিয়েছে কীর্তিক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে, এই জমের হাতে? এখন না হয় সায়র আছে, কিন্তু রাত বিরেতে হুট করেই জেকে রেগে গেলে তখন কি হবে? সায়র ভাবতে ভাবতে সরান বসে পড়ল। কীর্তিক এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। ভয়ে নিজের জামা নিজে শক্ত করে চেপে ধরে রেখেছে অরু। চোখ দুটো পানিতে ছলছল করছে, এই গড়িয়ে পড়ল বলে। মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেই ফাকিং তেজ দেখাতে আসবি না, নয়তো তোর তেজ গলিয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না, মাইন্ড ইট। ক্ষিপ্ততা সুস্পষ্ট ওর দুচোখে, সেই সাথে মুখের কথাগুলো চপাটাঘাতের মতোই শক্তিশালী। তবুও কত নির্বিঘ্নে কথাগুলো বলে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কীর্তিক। কীর্তিক চলে যেতেই অরুর চোখের জলের বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছছে অরু। অভিমানী কান্নায় নাকের ডগা লাল হয়ে গিয়েছে। সায়র এগিয়ে গিয়ে নিজের রুমালটা অরুর দিকে এগিয়ে দিল। মুখটা মুছে নাও অরু। অরু নিল না, বরং দৌড়ে হলরুম ছেড়ে দোতলার ছাদ বারান্দায় চলে গেল। বড্ড আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি ও। কীর্তিক কেন ওকে দুচোখে দেখতে পারে না, কেন ওর উপর সবসময় ক্ষিপ্ত হয়ে থাকে, তা আজও ধরতে পারে না ওরু। এদিকে সায়র নিজেও কীর্তিকের কাণ্ডে বিরক্ত। কোনো এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর। কখন কী কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে। আর একবার রেগে গেলে তো কথাই নেই। এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। এত রাগচোটা স্বভাব নিয়ে কীর্তিক যে কী করে কলেজের প্রফেসর ভেবে পায় না সায়র। কিন্তু ওরও তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি। এত ছোট্ট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কী মানে আছে? আশ্চর্য! আনমনেই বলে ওঠে সায়র। সন্ধ্যায় কীর্তিককে বিদায় জানিয়ে চলে যায় সায়র। আজ রবিবার ছিল বলেই এসেছিল। প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে এলিসা, সায়র নয়তো অর্ণব কেউ না কেউ কীর্তিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টেটে আসে। নয়তো মাসের পর মাস গেলেও কীর্তিকের কোনো খোঁজ মেলে না। না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো ইন্টারনেট, না কোনো ফেস টু ফেস আলাপ। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইল বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত। প্রয়োজনের বাইরে গিয়ে ও শুধু একটাই কাজ করে, সেটা বাইক রাইডিং। কীর্তিক সায়রকে এগিয়ে দিতে গেটের কাছে এলে সায়র গাড়িতে উঠতে উঠতে বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না। বড্ড মিষ্টি মেয়েটা। তুই ওকে রাখতে না চাইলে বলিস, আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো ওকে। তবুও ওকে টর্চার করিস না, আই রিকোয়েস্ট ইউ। সায়রের কথায় জিভ দিয়ে গাল ঠেলে একটা তীর্যক আর রহস্যময় হাসি দিয়ে কীর্তিক বলে, আর ইউ ফাকিং কিডিং মি? নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? কিছু বললি? নাথিং। তুই যা। আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে ৩ জন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর। সায়র নিজের ছাদ খোলা বিএমডাব্লিউ নিয়ে উল্টো পথে যেতে যেতে পেছনে না ঘুরেই হাত নাড়িয়ে বলল, সি ইউ ইন নেক্সট উইকেন্ড, বাই বাই। সন্ধ্যার দিকে অনুও ফিরে আসে। রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারিদিকে খুঁজতে শুরু করে অরুকে, কিন্তু কোথাও অরু নেই। ও ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখল অরু চুপচাপ ছাদ বারান্দায় মেঝেতে বসে আছে। হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিংয়ে, তার উপর চিবুক। কাঁচ ঠেলে বারান্দায় পা রাখতেই হু হু বাতাসে হাড় হিম হয়ে এলো অনুর।
এই ঠান্ডার মধ্যে ওরু কি করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু। তটস্থ গতিতে উরুকে টেনে ভেতরে নিয়ে আসলো ও। অরুর ফর্সা মুখে ঠান্ডায় নীল বর্ণ ধারণ করেছে, মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে আছে। ঠিক আছিস বোন, দুপুরে খেয়েছিস? অনুর উদ্বিগ্ন প্রশ্নে সচকিত হয়ে উঠল অরু। শরীরের ক্লান্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে বলল, খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল, তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাব মাকে। অনু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, মা আইসিইউতে আছে রে গুরু, এখন গেলেও কাছে যেতে পারবি না। তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তখন না হয় যাবি। তোর কষ্ট হচ্ছে আপা, তাই না? না রে, কৃতিক ভাইয়া আগেভাগেই কোম্পানিকে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলেছে। আমি তো শুধু মায়ের কাছে কাছে ছিলাম। দুবোন আরও অনেক সুখ দুঃখের আলাপ করছিল, তখনই নিচ থেকে কলিং বেল বেজে ওঠে। অনু বলে, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসে অনু। অরূপ কৌতূহল নিয়ে শুধায়, এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির নাম শুনতেই সারাদিন না খাওয়া অরুর পেট গুড়গুড়িয়ে ওঠে। কি বলছিস আপা, তুই অর্ডার করেছিস? অনু এদিক ওদিক না বোধক মাথা নাড়ায়। তাহলে? অনু প্যাকেটগুলো টেবিলে রেখে বলল, তুই দাঁড়া, আমি কৃতিক ভাইয়াকে একবার জিজ্ঞাসা করে আসি। অনু কৃতিকের রুমে নক করে ঢুকলো। দরজাটা খোলাই ছিল। কৃতিক ল্যাপটপে কিছু একটা করছিল। তখন অনু একটু ইতস্ত গলায় বলে, ইয়ে মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? কৃতিক সজোরে এদিক ওদিক মাথা নাড়ায়, যার উত্তর না। অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল, তাহলে মনে হয় ভুল করে। ইয়ে অনু, পিছু ডাকে কৃতিক। অনু ফিরে তাকায়। আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস তো, তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। অনু শুনে খুশি হয়ে গেল। উপর থেকে অরুকে ডেকে বলল, খা অরু, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। অরু আর অপেক্ষা করল না, সারাদিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়ল পেট পুজো করতে। খুশি মন নিয়ে অনু চলে যেতেই কৃতিক আবারও নিজের কাজে মন দিল।